আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবার আমাদের একটি বিজনেস সঙ্গে আছি রহমান জন। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। সেখানে রয়েছেন মহিমা পলি। ধন্যবাদ রহমান রানা আপনাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জে এখনও পর্যন্ত কিন্তু সূচকের উত্থান অব্যাহত রয়েছে এবং সবগুলো সূচক আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ রয়েছে। ডিএসসির প্রধান সূচকটি 40 পয়েন্টের মতো এই মুহূর্তে পজিটিভ রয়েছে এবং 6059 পয়েন্টে অবস্থান করছে এই সূচকটি। 30 সূচকটি আমরা দেখতে পাচ্ছি যে 12 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে, 2208 পয়েন্টে রয়েছে এবং লেনদেনের গতি আমরা দেখতে পাচ্ছি যে 1557 কোটি 68 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, যেখানে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। 190টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং 108টি প্রতিষ্ঠানের শেয়ারের দর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হারিয়ে লেনদেন চলছে। টপ ট্রেডের তালিকায় বেক্সিমকোর অবস্থান প্রথমেই রয়েছে, 75 কোটি 44 লাখ টাকা লেনদেন করে প্রথম অবস্থানে রয়েছে এই প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে থাকা এবি ব্যাংকের লেনদেন হচ্ছে 31 কোটি 36 লাখ টাকার মতো এর মধ্যে এবং 16 টাকা 10 পয়সা লেনদেন হচ্ছে এই মুহূর্তে। তৃতীয় অবস্থানে সোনার বাংলা ইন্স্যুরেন্সের অবস্থান দেখতে পাচ্ছি। লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইফাদ অটোস রয়েছে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে টপ ট্রেডের তালিকায়। টপ গেইনার্সের তালিকায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স, এই তিনটি প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রেতা শূন্য হয়ে হল্টেড প্রাইস অবস্থান করছে এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে এই কোম্পানিগুলো এই মুহূর্তে, যার মধ্যে সোনার বাংলা ইন্স্যুরেন্সের সর্বশেষ 98 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছে এবং 9.97% দর বেড়েছে। ঢাকা ইন্স্যুরেন্সের 9.95% দর বেড়েছে এবং সর্বশেষ লেনদেন হয়েছে 95 টাকা দরে। গ্লোবাল ইন্স্যুরেন্সের সর্বশেষ 73 টাকা দরে লেনদেন হয়েছে এবং 9.94% দর বেড়েছে। এছাড়াও টপ গেইনার্সের তালিকায় রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স, সুরিদ, ফিনিক্স ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিও রয়েছে টপ গেইনার্সের তালিকা। অর্থাৎ আমরা কিন্তু আজকেও দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টরই টপ গেইনার্সের তালিকা দখল করে রয়েছে এবং টপ লুজার্সের তালিকায় এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএনএ টেক্সটাইল, ইমাম বাটন এবং প্রিমিয়ার সিমেন্ট রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে। এবং সেক্টরাইজ লেনদেনে দেখা যাচ্ছে এই মুহূর্তে সেক্টরাইজ লেনদেনে এখনও পর্যন্ত ইন্স্যুরেন্স সেক্টরের আধিপত্য দেখা যাচ্ছে, যদিও ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং মিউচুয়াল ফান্ড সেক্টরও দেখা যাচ্ছে পজিটিভ রয়েছে এই মুহূর্তে। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। চলে যাচ্ছি একুশে বিজনেসের মূল স্টুডিওতে। পলি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবর। দর্শক, এখন রয়েছে সুপার গ্রুপের সৌজন্যে দেশের অর্থনীতি পরিস্থিতি ও আসন্ন বাজেট পরিস্থিতির বিষয়ে আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ হেলাল। ডক্টর মোহাম্মদ হেলাল, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আমরা জানি যে আজকে সংসদে উঠছে বহুল প্রত্যাশিত 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট এবং এটি আমাদের 50তম জাতীয় বাজেট। 6,03,000 কোটি টাকার জাতীয় বাজেটটি পেশ হবে। আসলে আমরা জানি যে আয়ের উৎসের কিছুটা দুর্বলতা নিয়েই, তো সার্বিকভাবে কিভাবে দেখছেন? ধন্যবাদ। একটা তো আপনার করোনার পর থেকে আমাদের সার্বিকভাবে অর্থনীতি চাপের মুখে, শুধু আমাদের অর্থনীতি না, বৈশ্বিকভাবেই চাপের মুখে এবং বিশ্বের অন্যান্য অংশে যে হারে আপনার এই চাপের প্রতিফলন হয়েছে, বাংলাদেশ এখনো পর্যন্ত আমি বলবো যে ভালো অবস্থায় আছে। আর এই করোনার যে আপনার বিস্তৃতি এবং করোনার যে টাইমিংটা, আমরা এখন থার্ড ওয়েভের কথা ভাবছি। এখন করোনা কখন মানে এই তার থাবা যেটা সেটা কখন শেষ হবে তার উপর নির্ভর করবে আমাদের অর্থনৈতিক ভাবে আমরা কখন একটা মানে কমফোর্টেবল জায়গায় আসবো। বাট এই অবস্থায় আপনার এখন যে একটা বাজেট গত বছর দেওয়া হয়েছে, গত বছরের বাজেটের ক্ষেত্রে একটা অনুমান ছিল যে হয়তো করোনাটা বেশি দিন থাকবে না মনে হচ্ছিল, কিন্তু এইবার যখন আপনার করোনাটা মানে আবার ফিরে এসছে তখন কিন্তু আমরা একটা অনিশ্চয়তায় ভুগছি যে আসলে এই করোনার নেতিবাচক প্রভাবটা কতদিন থাকবে আমরা জানি না। করোনা আসলে কখন কন্ট্রোলে আসবে, আমরা আশা করছি যে হয়তো
এটাই হয়তো কেবল আপনার শেষ ওয়েভ আর কি, শক্তভাবে বললে। এখন এই সবকিছু অনিশ্চয়তা নিয়ে যে বাজেটটা আসছে, সেই বাজেটের ক্ষেত্রে বাজেটে অর্থমন্ত্রী মহোদয়ের যে স্লোগানটা যে জীবন এবং জীবিকা প্রাধান্য, আমরা যদি একটুখানি অ্যানালিটিক্যালি বলি তাহলে জীবন জীবিকা সব বাজেটেরই মুখ্য বিষয়। কিন্তু এখন কিছু কিছু খাতকে অগ্রাধিকার দিয়ে জীবন এবং জীবিকা, যেমন স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়া, স্বাস্থ্য খাতের মধ্যে আপনার সবার জন্য আপনার ভ্যাকসিন যদি নিশ্চিত করতে চায় তার জন্য অগ্রাধিকার দেওয়া, বরাদ্দ দেওয়া, সেইগুলো সামনে এসছে। ফলে জীবন এবং জীবিকার বিষয়টা আলাদা করে একটা প্রাধান্য এবার পেয়েছে। এখন যে ব্যাপারটা মানে সামনে আসে সেটা হলো যে যে অগ্রাধিকারগুলো আমাদের আছে, আপনি খেয়াল করে দেখেন যে আমাদের উন্নয়ন বাজেট যেটা চলতি ব্যয় যেটা, সেটা কিন্তু বাজেটের সিংহভাগ। এবং আমরা আমাদের ট্যাক্সের ইনকাম যেটা, এটা মোটামুটি পুরোটাই চলে যায় আপনার উন্নয়ন ব্যয়। আর বাকি আমাদের উন্নয়ন যে বাজেটটা, সেটা কিন্তু মোটামুটি ভাবে ধার করা হয়, আমরা যদি একটু মোটা দাগে বলি। তো সেখানে এখন প্রশ্ন হচ্ছে যে অনুন্নয়ন ব্যয় যেটা চলতি ব্যয় তো আপনার আছে থাকবে, কারণ আমাদের করোনার পরে কিন্তু সরকারের বিভিন্ন সেক্টরে যারা এমপ্লয়েড, হ্যাঁ, সবাই কিন্তু আপনার বেতন পাচ্ছে, তাদের দিতে হচ্ছে, সবকিছু মেনটেন করতে হচ্ছে। এখন ওই উন্নয়ন বাজেটের ক্ষেত্রে আপনার যে প্রজেক্ট, নতুন নতুন প্রজেক্ট কম নিয়ে সেখান থেকে আপনার কতটা টাকা আপনার এই অগ্রাধিকার খাতগুলোতে নিয়ে আসা যায়, সেটাই বড় চ্যালেঞ্জ। এবং আমরা ওই গতানুগতিক যেটা আমরা করি যে প্রবৃদ্ধির একটা টার্গেট, মূল্যস্ফীতির একটা টার্গেট, এডিপির একটা সাইজ, তারপরে ট্যাক্স কালেকশনের একটা আপনার মানে কি বলে একটা সাইজের যে ইনক্রিজ, সেগুলো সেখান থেকে বের হয়ে এবার যে আপনার ইনকাম কম থাকার পরেও অগ্রাধিকার খাতের জন্য ধার করে হলেও বেশি খরচ করতে হবে। এবং সরকারের পরিকল্পনাও আছে যে যেহেতু ব্যক্তি খাত কিংবা বেসরকারি খাত, ওখানে বিনিয়োগ সেগুলো স্থবির হয়েছে এবং বিশাল জনগোষ্ঠীকে আপনাকে সাপোর্ট দিতে হবে। স্বাস্থ্য খাতের বাইরেও কিন্তু সরাসরি ভাবে সোশ্যাল সেফটি নেটের মধ্যে সাপোর্ট দিতে হবে। তো সেটা কতটা সম্ভব করা ধার করে, এবং করার ক্ষেত্রে আপনি দেখবেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে শীর্ষ মহল থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চান, যেভাবে আশা করেন, এবং যারা কিনা ফিল্ড লেভেলে আছে তাদের কিছু আপনার ইস্যু থাকে, তাদের কিছু আপনার স্বার্থ থাকে, এই সবকিছু মিল আমরা আসলে দেখতে পাচ্ছি এটা অনেক বড় ব্যয়ের একটা বাজেট, এবং এনবিআরকেই কিন্তু আসলে গতবারের মতোই ৩,৩০,০০০ কোটি টাকা আসলে রাজস্ব সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়েও কিন্তু আসলে অনেকেই ক্ষতিগ্রস্ত। তো সেক্ষেত্রে আসলে কি করা যায়, সেই সাথে একটু জানতে চাইবো যে এনবিআর এর রাজস্ব আহরণের যে সোর্স, সেটাকে আসলে কিভাবে আরও সোর্স কিভাবে খুঁজে বের করা যায়। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমাদের একশো বিজনেস। দর্শক, সুপার গ্রুপের সৌজন্য দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন বাজেট পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ হেলালের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ হেলাল, আমরা বিরতির আগে বলছিলাম যে বড় ব্যয়ের বাজেট। তো এনবিআর এর কিন্তু গতবারের লক্ষ্যমাত্রা ছিল ৩,৩০,০০০ কোটি টাকা সংগ্রহের, তো সেটা এবারও আছে। তো এত বড় আসলে যে লক্ষ্যমাত্রা, সেটির জন্য আরও সোর্সিং বাড়ানো যায় কি না, যেখানে আমরা জানি যে ব্যক্তি পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কিন্তু অনেকেই আসলে প্যান্ডামিকে ক্ষতিগ্রস্ত। কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ। আসলে এনবিআর টার্গেট তো আপনার স্বাভাবিক সময়ে কয়েক বছর ধরে যে টার্গেট দেওয়া হচ্ছিল, সেই টার্গেট থেকে কিন্তু আপনার রিয়েলাইজেশন খুব মানে সবসময় ঘাটতি ছিল। আর এবারের ক্ষেত্রে তো আপনার ধরেন আপনি যদি অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোতে, ইন্ডাস্ট্রি বলেন, এসএমই বলেন, হ্যাঁ, সবকিছুতেই সবাই কিন্তু চাপের মধ্যে আছে। হ্যাঁ, এবং আপনার প্রোডাক্ট উৎপাদন হচ্ছে না বা উৎপাদন আপনার কম হচ্ছে, সেই অবস্থায় আপনার যে স্থির ব্যয় সেটা করতে হচ্ছে। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে আপনার যে এমপ্লয়ি তাদেরকে আপনি রাখতে হচ্ছে আপনার। এবং স্টিমুলাস প্যাকেজ যেটা, সেই প্যাকেজটা উদ্দেশ্যই ছিল যে শিল্প খাতে আপনার যারা কর্মে নিয়োজিত তাদের কর্ম যেন ঠিক থাকে, এবং একটু বেকায়দা হলেও যেন তারা ঋণ নিয়ে যেন আপনার সেটা ধরে রাখে। হ্যাঁ, তো এই অবস্থায় আপনার কর্পোরেট সেক্টরে বা অন্যান্য সেক্টরে গিয়ে বেশি ট্যাক্স কালেক্ট করার জন্য ট্যাক্স হার বাড়ানোর তো কোনো উপায়ই নাই। হ্যাঁ, সম্ভব হলে কমানো উচিত।
এক নম্বর। 2 নম্বর হলো আপনি নেটটা বাড়াবেন কিনা। নেটটা বাড়ানোর ক্ষেত্রে যারা অনেকেই দেওয়ার কথা বিভিন্ন ধরনের ট্যাক্স, আপনি প্রত্যক্ষ ট্যাক্স যেটা ইনকাম ট্যাক্সের মধ্যে ট্যাক্স, আবার পরোক্ষভাবে আপনার ভ্যাট থেকে শুরু করে অন্য জায়গায় যারা ফাঁকি দিচ্ছে, সেখানে সে আওতা যদি বাড়ানো যায়, তো সেখানেও কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন বিধিনিষেধের কারণে কিন্তু ট্যাক্স যারা কালেক্ট করছে তার থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন একটুখানি ডাউন সাইড। তো এটা একটু টাফ হবে। সেজন্য টার্গেট থাকলেও আমার কাছে মনে হয় না যে সরকারের দিক থেকে মনে করছে টার্গেটে পৌঁছতে পারবে। কিন্তু একটা হয়তো টার্গেট দেওয়া আছে, পাশাপাশি ধার করে করার উপরে হয়তো চাপটা থাকবে। এখন প্রশ্ন যেটা হলো যে আমরা যেটা বলছি জীবন জীবিকা বললে স্বাস্থ্য খাতের পরে আপনার যেটা আসে সোশ্যাল সেফটি নেট, যেটা সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সেখানেও বরাদ্দ বাড়ানো হয়েছে। এখন এই বরাদ্দটা পর্যাপ্ত কিনা সেটাও কিন্তু আপনার অনেকটা অনিশ্চয়তার উপর নির্ভর করে। যেমন আমরা গত বছর একটা পর্যায়ে যা ভেবেছিলাম শেষ দিকটায়, বা এই বছরের জানুয়ারিতে ভেবেছিলাম যে করোনা শেষ। এখন আমরা সামনে আবার অনিশ্চয়তা দেখছি, আমাদের সীমান্ত জেলাগুলোতে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট ঢুকেছে আমরা দেখতে পাচ্ছি। তো সেটা যদি হয় তার ঢেউটা আসলে কিভাবে লাগবে তার উপর ডিপেন্ড করবে বিধিনিষেধ কতদিন চলবে। বিধিনিষেধ যদি বেশি দিন চলে তাহলে ওই প্রান্তিক গোষ্ঠীকে আপনার অনেক দিন ধরে সাপোর্ট দিতে হবে। আবার আবার অনেক অনেক দিন ধরে সাপোর্ট দিতে হবে, সেই পপুলেশনটা অনেক বড়। হ্যাঁ, আবার পরিমাণটাও আপনি দেখতে হবে যে যদি আপনার ওদের ইনকাম থেমে থাকে তাহলে যে পরিমাণ দেওয়া হচ্ছে সেই পরিমাণটা পর্যাপ্ত কিনা, সেই জিনিসগুলো কিন্তু আপনার আমাদের সামনে রয়েছে। আর আমরা একটা কথা বলছি যে গতানুগতিক বাজেট হয়ে যাচ্ছে, হ্যাঁ এগুলো বলছি, কিন্তু অন্যদিকে আমরা যদি বলি যে কথা শুরুতে বললাম যে কিছু আপনার উন্নয়ন খাতের যে আপনার বরাদ্দ কিছু প্রজেক্ট সেগুলো ডাউনসাইজ করে একটু আপনার ধার দ্বারা কম করে যদি আমরা অগ্রাধিকার খাতে নিয়ে আসতে পারি। কিন্তু যেই খবরগুলো আপনার পত্রপত্রিকায় আসছে তাতে করে মনে হচ্ছে যে স্টিল রাজনৈতিক বিভিন্ন অঙ্গীকার থাকে এবং রিজনাল কিছু ডাইনামিক্স থাকে, সেসব কারণে কিন্তু বেশ 400 মতো প্রজেক্ট, 396 না 97 প্রজেক্ট দেখলাম একটা একটা মেইন স্ট্রিম নিউজ পেপারে এসছে, যেগুলো আমাদের মনে হচ্ছে না যে আপাতত অগ্রাধিকার, মনে হচ্ছে না যে আপাতত অনেক বেশি কর্মসংস্থানে আপনার কাজে আসবে ইমিডিয়েট। তারপরেও কিন্তু আপনার বিভিন্ন প্রেসারে সেই প্রজেক্ট গুলো এসছে। আমি মনে করি সেই জায়গাটাই মনে হয় আমাদের একটু চিন্তা ভাবনা করে করার ব্যাপার আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু জোর দিয়েছেন, যেখানে আপনার একদম এই গভর্নমেন্ট অফিসিয়ালদের ক্ষেত্রে গাড়ি কেনা আপনার গাড়ির ব্যবহার মেনটেনেন্স করা, সেসব ক্ষেত্রেও কিন্তু আপনার কৃচ্ছ্রতা সাধনের কথা বলা হয়েছে। এবং সেটা যদি হয়ে থাকে তাহলে নতুন নতুন প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের ভাবতে হবে, কারণ একটা স্বাভাবিক সময়ে আমরা অনেক প্রজেক্ট নিতে পারবো। আর কোয়ালিটি নিয়ে তো আপনার কোয়ালিটি নিয়ে তো সবসময় কথা আছে। এই স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছি, স্বাস্থ্য খাতেও আপনার নানাবিধ আপনার ইকুইপমেন্ট আপনার শত শত কোটি টাকা দিয়ে আনা, সেগুলো পড়ে আছে। হ্যাঁ, সেগুলো আপনার হয়তো আপনার কাস্টমস থেকে ছাড়াচ্ছে না। এই জিনিসগুলো তো আপনার আছেই। হ্যাঁ, এখন সেগুলো আপনার হয়তো একটু খেয়াল রাখতে হবে আমাদের, যে এই ধরনের অপব্যবহার একটা সময় হয়েছে, কিন্তু চাপের সময় কিন্তু যেন এটা কমানো যায়। পাশাপাশি যে জিনিসটা আপনার আসছে যে আপনার এই যে 1,65,00,000 মতো বিভিন্ন স্টাডিতে বলছে যে তারা পভার্টির যে সীমা তার উপরে ছিল, তার থেকে নিচে নেমে গিয়েছে। তো সেটা আমি জানি যে সেটা সাময়িক, এবং এখানে কোনো দোষারোপের বিষয় না, কারণ একটা আপনার প্যান্ডেমিক এসছে সারা বিশ্বময়, এবং সারা বিশ্বেরই কিন্তু আপনারা দেখবেন যে অর্থনীতি সংকুচিত হয়েছে। আপনি যদি পার্শ্ববর্তী দেশ ভারত দেখেন, সেখানে আপনার 5 থেকে 10% নাকি তাদের অর্থনীতি সংকুচিত হবে। তো সেখানে একটা ইতিবাচক প্রবৃদ্ধির জায়গায় আমরা আমাদেরকে ধরে রাখতে পারলেই যথেষ্ট। সেখানে আপনার প্রবৃদ্ধি কি 7% নাকি 3% হবে, আমি এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না। খুব বেশি যদি মাথা ঘামানো হয় এবং যদি ওই টার্গেট গুলো রাখা হয়, তাহলে ওই যে জীবন জীবিকার জন্য যে অগ্রাধিকারগুলো বলছি, তখন দেখা যাবে যে সেদিকে হয়তো আমরা নাই। এবং মনে রাখতে হবে যে পলিসি ক্ষেত্রে সবসময় একটা স্ট্যাটাস কো বায়াস থাকে, যে প্র্যাকটিসটা আগে থেকে করে আসছি সেটাই ধরে রাখার একটা টেন্ডেন্সি থাকে। নতুন কোন একটা পলিসি নিতে গেলে ভুলের চান্স থাকে, অনিশ্চয়তা থাকে। তারপরেও সেখানে আমি মনে করি, আশা করছি যে বাজেটে জোরালো ভাবে কিছু স্টেপ আসবে, কিছু বরাদ্দ আসবে, কিছু অগ্রাধিকার আসবে, এবং যেই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য যে প্যাকেজটা, সেই প্যাকেজটার যথেষ্ট আপনার এক্সপানশন হবে, অনেক লোককে কিন্তু সাপোর্ট দিতে হবে। এবং আমরা অপ্রাতিষ্ঠানিক খাতে ঢাকা শহরে অনেক লোকজনকে দেখেছি যে এমপ্লয়েড থাকতে, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও আপনার প্রাতিষ্ঠানিক কাজ যখন স্থবির হয়ে যায়, যখন অনেক বেশি বিধিনিষেধ থাকে, তাহলে অপ্রাতিষ্ঠানিক খাতও কিন্তু আপনার স্থবিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেখানে যারা কর্মী নিয়োগ দিতেছিলেন, তারা যে আপনার
একটা জায়গায় আপনার কর্ম থেকে আপনার কি বলে মানে দূরে সরে গিয়েছেন, তো তারাও আপনার কর্মে ফেরার আগ পর্যন্ত কোন একটা মেকানিজমে তাদেরকে সাপোর্ট দিতে হবে। এবং আপনার যদি জি সময় থাকে তাহলে স্টিমুলাস প্যাকেজ যেটা সেটা নিয়ে প্রশ্ন আছে যে এটার সুবিধা কি খালি বড়রাই পাচ্ছে নাকি এসএমএ যারা তারা পাচ্ছে। জি আমরা এবং একটু অনেক জানতে চাই। সময় দেখা যায় যে যারা ছোট তাদের ক্ষেত্রে পাওয়ার জন্য তাদের যে রেকর্ড, হ্যাঁ, আপনার ব্যাংক থেকে আপনার একটা লোন নেওয়ার জন্য যে প্রসিডিওর, অনেক ক্ষেত্রে তারা হয়তো এখন সাহায্য লাগবে কিন্তু সেভাবে রেডি না। সেখানেও আপনার নতুন করে কোনো একটা সৃজনশীল উপায়ে তাদেরকে ঋণ বা সহায়তা দেওয়া যায় কিনা। আমরা সেটা প্রত্যাশা করব এবং সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি যে করোনার মধ্যে সার্বিক ব্যবসা বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধিতে আমরা দেখতে পাচ্ছি লিস্টেড নন লিস্টেড উভয় ক্ষেত্রে আসলে কর কমানোর কথা বলা হচ্ছে 2.5%। তো এইটি আসলে ব্যবসা বাণিজ্যে কতটা উন্নয়ন ঘটাবে, সেই সাথে আসলে পুঁজিবাজারে যে বিনিয়োগের কথা আমরা বলি, একটু আমরা চাই যে বিনিয়োগ আসুক, সেক্ষেত্রে আসলে এই যে ব্যবধানটা, কর ব্যবধান লিস্টেড আর নন লিস্টেডের মধ্যে, সেটা আসলে আর একটু বেশি হলে মানে ব্যবধানটা বেশি করা যেত কিনা, আসলে কি মনে করছেন আপনি? না, ধন্যবাদ। একটা হলো আপনার যে আমরা তো মানে বাংলাদেশে যদি আপনি রেজিস্টার্ড কোম্পানি দেখেন 1-1.5 লাখের মতো আপনার অ্যাক্টিভ যদি আপনি দেখেন, তার মধ্যে আপনার 300-350 কোম্পানি যদি আপনার লিস্টেড থাকে তাহলে সিংহভাগ আপনার এই এন্টিটি তো আপনার লিস্টেড না। এখন একটা পুঁজিবাজার দিয়ে যদি একটা অর্থনীতির আপনি পালস বুঝতে চান, হ্যাঁ, এটার মুভমেন্ট থেকে যদি অর্থনীতিকে বুঝতে চান বা অর্থনৈতিক মুভমেন্টের সাথে যেটাকে লিঙ্ক করতে চান, তাহলে সেই জায়গায় কিন্তু আপনার অনেক বেশি ভালো ভালো কোম্পানিকে নিয়ে আসতে হবে। এবং পুঁজিবাজারে যে আস্থার কথা আমরা বলছি, ভালো ভালো কোম্পানি এসে যদি ভালো প্রফিট করে, ভালো ডিভিডেন্ড দেয়, তাদের যদি আপনার অ্যাকাউন্টিং ভালো হয়, আর্থিক বিবরণ ভালো হয়, যদি আপনার ফ্রডুলেন্ট কোনো প্র্যাকটিস না হয়, তাহলে সেগুলো দেখে আপনার ওই 16 কোটি মানুষের সঞ্চয় নিয়ে একটা বড় অংশ আপনার এখানে আসবে। সেটা যদি না হয়, আপনি এখনো দেখবেন বাংলাদেশের শেয়ার মার্কেটে আপনি দেখবেন যে কোন কোন খাত মূল্যবৃদ্ধির উপর নির্ভর না করেই স্মল পেড আপ বলে কিছু সংখ্যক লোক আপনার শেয়ার কিনে কিনে আপনার যেটা ফান্ডামেন্টালি হয়তো 20 টাকা 30 টাকা থাকার কথা সেটা হয়তো আপনার 150-200 টাকা হয়ে যাচ্ছে। এবং এরকম প্র্যাকটিস অল্প হলেও যেটা হয় যে সার্বিকভাবে যে রেগুলেটরি বডি আছে তাদের যে রেগুলেটরি অ্যাক্টিভিটিস আছে সেটাকে প্রশ্নবিদ্ধ করে। আমি মনে করি যে রেগুলেটরি বডি চেষ্টা করছে সেটাকে আপনার কন্ট্রোল করার জন্য। এখন যে কথাটা আমি বলছি যে ওই যে আপনি বললেন যে বাইরে থেকে ভালো ভালো কোম্পানি আনার জন্য আপনাকে প্রণোদনা দেওয়ার জন্য ওই ট্যাক্সের যে গ্যাপটা সেটা বাড়াইতে হবে, কিন্তু সেটা একটা বিষয় না। আপনি যদি দেখেন যে ভালো কোম্পানি না কিন্তু কোনো ফ্রডুলেন্ট প্র্যাকটিস করে তারা শেয়ার মার্কেটে যদি আপনার তাদের শেয়ারের হাই প্রাইসিং করতে পারে এবং যদি সাধারণ বিনিয়োগকারী গাড়ি দিয়ে তারা চলে যেতে পারে, এই ধরনের প্র্যাকটিস থাকলে তখন ভালো কোম্পানি যারা তারা তো নিঃসহায়িত হবে। মানে ট্যাক্স ব্রেক একটা জিনিস যে একটা গ্যাপ বেশি থাকা উচিত, এবং সেখানেও আমি মনে করি যে গ্যাপটা আগে মেনটেন করা হয়েছিল, এখনো মনে করি যে ওভারঅল যদি আপনার একটা মানে কর্পোরেট সেক্টরে যদি ট্যাক্সের শিফট হয়, সেইটার একটা রিফ্লেকশন যারা থাকে যারা লিস্টেড হয় তারা যেন, যেহেতু তারা অনেক বেশি আমরা সেটাই প্রত্যাশা করছি। আজকে একদমই সময় নেই, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের কথা। দর্শক, এতক্ষণ সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন বাজেট নিয়ে কথা বলছিলাম অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলালের সঙ্গে। আবারও ফিরছি বেলা 2:30টার সময়, আমাদের সঙ্গে থাকুন।